শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ। আর আজকের সংস্কৃতি অনুষ্ঠানের বিষয় গান এখন। গান এখন বলতে আমরা বলতে পারি যে এখন কি গান আমরা শুনতে পাচ্ছি, কি গান তৈরি হচ্ছে। এরকমই কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে আমরা যাকে পেয়েছি তার আলাদা করে পরিচিতি দেওয়ার বোধহয় খুব একটা প্রয়োজন নেই, কারণ পরিচিত নাম গীতিকার অর্ণাশীল। অর্ণাদি, তোমাকে স্বাগত জানাই আমাদের রেডিও স্টেশনে। আমারও এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর যাদবপুর কমিউনিটি রেডিওর যে শ্রোতারা রয়েছেন আমার তরফ থেকে তাদেরকেও নমস্কার জানাচ্ছি। বিষয়টাও আজকে বেশ মনের মতন আর কি। আচ্ছা, গান এখন আমাদের অনুষ্ঠানের বিষয় যখন আজকের গান, তখন আমার মনে পড়ছে যে কিছুদিন আগে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম এবং আমার মনে হলো যে কলকাতার মধ্যে রয়েছে আরও এক কলকাতা, এই শহরের মধ্যে রয়েছে আরও এক শহর, মেঘের দেশ, একেবারে মেঘমুলুক তোমার বাড়ি। সেই বাড়ি থেকেই প্রচুর প্রচুর নতুন নতুন গানের তৈরি, গানের লেখনী তৈরি। এই লেখালেখির শুরুটা ঠিক কবে হয়েছিল? লেখালেখির শুরু হয়েছিল তো প্রায় বছর 18, মানে সেইভাবে গান লেখা যদি বল, আসলে আমি ছাত্র জীবন থেকেই গান মানে লেখার একটা ওই হয় না যে ফেস্ট হচ্ছে, এরকমও হয়েছে যে একটু গানের দরকার, একটু লিখে ফেল, এরকম ধরনের চর্চা একটু আধটু ছিল। তো আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম, সেখানে তখন আমাদের একটা গানের দলও ছিল, বিভিন্ন ফেস্টে আমরা গান করতাম। তো এর মধ্যে থাকতে থাকতে লেখার ব্যাপারটা শুরু হয়েছিল। আর আমার বাড়িতে যেহেতু একজন গানের মানুষ রয়েছেন যিনি বাংলা গান আর কি, তো সেই সুবাদে আমাদের বাড়িতে অনেক মানুষ আসতেন যারা সুর নিয়ে আসতেন ইত্যাদি। তো আমাকে কেউ কোনোদিন গান লিখতে বলেনি অবশ্য, কিন্তু আমি দেখতাম যে কিছু সুর টুর পড়ে রয়েছে, তখন একটু চেষ্টা করতাম যে যেহেতু এই ব্যাপারটা ভালো লাগে, তো সেই রকমভাবেই প্রথম একটা কিছু সুর, সেটা অনেক কিছুতেই কারুর লেখা মনের মতন হচ্ছিল না, তো সেইভাবে আর কি তখন আমি একটুখানি লিখে, সেই গানটার নাম ছিল নাম হারানো কোনো পথের ঠিকানায়, শ্রীকান্ত গেয়েছিলেন গানটা, তো বাণী কণ্ঠের সুর ছিল। তো সেই আমার প্রথম সেইভাবে বলতে গেলে এই সময়ের বাংলা গান লেখা শুরু। এই সময়ের বাংলা গান নিয়ে যখন বলছো, তুমি বলছো তোমার বাড়িতে গানের মানুষ রয়েছে যিনি এই প্রজন্মের কাছে শুধু একটা মনে হয় শুধু একটা নাম নয়, একটা মানে তিনি একজন নিজেই একটা প্রজন্ম। আর শ্রীকান্ত দার কথা বলছি অবশ্যই। আর দুজন মিলে একসঙ্গে অনেক কাজ করেছে, তুমি লিখেছো, শ্রীকান্ত দা গিয়েছে, এরকম অনেক কাজ হয়েছে। সেই রকম কাজ করতে গিয়ে কখনো বা কোনো নিশ্চয়ই মনে হয়েছে যে মানে কখনো কোনো সংঘাত বা কখনো কোনো খুনসুটি সেরকমভাবে কি হয়? সেটা সবসময় না, সেটার মানে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মানে এই কথাটার উত্তরটা দিতে গিয়ে আমি একটু ওই প্রসঙ্গটা টেনে আনছি। সেটা হচ্ছে যে মানে ছোটবেলায় খেলার ছলে গান লেখা এবং তারপরে একটা গান তৈরি করা যেটা আরেকটু বেশি মানে একটা বাইরে অনেক শ্রোতাদের কাছে যাবে, সুতরাং সেটার মধ্যে একটু প্রফেশনালিজমের ছাপ থাকতে হবে, টেকনিক্যালি কিছু ব্যাপার থাকতে হবে। সেইটা কিন্তু একটা, এখানে তো কেউ আমাদের শেখায় না যে কিভাবে গান লিখতে হবে। মানে ধরো কবিতার ক্ষেত্রে আমরা রাইম স্কিমে যদি আমরা ছাত্র হই, কবিতাটা যখন আমরা পড়ি যে এ বি সিডি ইত্যাদি রাইম স্কিম, সনেটের স্ট্রাকচার ইত্যাদি প্রভৃতি, গানের ক্ষেত্রে তো আর ওরকম কোনো চর্চা বা ক্লাস বা কেউ নেবে না, কিন্তু অ্যাকচুয়ালি গানের কথা লেখাটার মধ্যে কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপারও আছে, যেটা হচ্ছে যে গানটা তো আমি গাইছি না, আমি তো লিখছি, কিন্তু যিনি গাইবেন সে
কতটা সহজে সেই শব্দগুলো ফেলতে পারবে, মানে সিঙ্গেবল হতে হবে আর কি, যে একটা শব্দ আমি আ দিয়ে শেষ করবো না ই দিয়ে, আমি চাইলেই সেটা গানের যে নোটটা, যদি সেই নোটটা ধরো পা সা ইত্যাদি হয়, তাহলে শব্দটাও যদি আ দিয়ে শেষ হয় তাহলে কিন্তু গানটা গাইতে অনেক বেশি সুবিধে। এই ধরনের কিছু ব্যাপার গান লেখার মধ্যে, অনেকটা অন্তমিলের, কবিতার অন্তমিলের মতো, অন্তমিলের মতন বিষয়ের থেকেও বেশি আমার মনে হয় টাফ। কারণ হচ্ছে যে আমি লিখছি, আমার অন্তমিল করছি, কিন্তু লিরিকের ক্ষেত্রে আমি লিখছি, আমি তো গাইছি না, গাইতে হবে তো আর একজনকে। বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সুর আমাকে আগে দেওয়া হয়েছে, আমি সেটাতে শব্দ বসিয়েছি, বা নিজে থেকেও যদি কিছু, মানে সেই ক্ষেত্রে মানে ওই আর কি, যে গানের সুরের সাথে নোটের সাথে শব্দটা সিলেবলটা যাবে, সেইটা কিন্তু একটা খুব, এইটা আমি যখন ওই 18 বছর আগে লিখতাম তখন আমি অতটা ব্যাপারটা সেরকমভাবে ঠিক অনুধাবন করিনি। তো ওই খটাখটিটা সেই জায়গা থেকে, কারণ শ্রীকান্তর কিছুই পছন্দ হতো না, সবই বলতে এটা চেঞ্জ, এটা চেঞ্জ। তো তার ফলে যেটা হতো যে আমার প্রচণ্ড মনে হতো, এবং অন্যদের ক্ষেত্রে অন্যরা লিখে আনলেও যতটা না করা না হতো, আমার ক্ষেত্রে আরো বেশি। তো তার ফলে আমার বরাবর মনে হয়েছে যে আমার উপর একটা ভীষণ মানে একটা আক্রমণ নেমে আসতে পারে। আচ্ছা, এই কথার মধ্যে মধ্যেই আমরা একটা কিছু শুনি, তোমার লেখা গান অনেক শিল্পীরাই গিয়েছে, একটা কিছু শুনি। তবে যদি শুরুর গান যদি বলি, যদিও প্রথম লেখা গান না, তবে যে গান মনে হয় আমার লেখা গান সেই অর্থে সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছে গেছে, সেটা বহু জায়গা থেকে আমি এই গানের কথা শুনেছি, দেশে বিদেশে, প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাংলা ভাষী নন মানুষ, সেই রকম জায়গায় এই গান গেছে। সেই গান গিয়েছিলেন শুভমিতা, সুর করেছিলেন জয় সরকার। গানটার নাম দেখেছো কি তাকে, আমরা সবাই জানি, সবার খুব প্রিয় গান, আমরা একটু শুনে নিই সেই গানটা। কেমন? দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব, তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আচ্ছা, গানটা শুনতে শুনতেই মনে হয় মানে আর একটা প্রশ্ন মাথায় ঘুরছে, সেটা হচ্ছে লেখার তো সবসময় মানে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টিয়ে যায়, আর তোমার 18 বছর আগের লেখনী এবং এখনকার লেখনী নিশ্চয়ই পাল্টিয়েছে, এবং পাশাপাশি লেখার বিষয়ও কি পাল্টিয়ে যায়? সেটা যদি একটু বলো যে সেটা কি ঠিক কেমনভাবে ধরো নিজের লেখনীতে? আসলে ওইরকমভাবে কখনো বিশ্লেষণ করে দেখিনি যে 18 বছর আগে যে লেখাটা লিখতাম এখন, কিন্তু এখন অবভিয়াসলি কিছু কিছু ব্যাপারে আমি একটু সচেতন যে কোন শব্দটা প্রয়োগ করব না করব। একটা দুটো কথা এখানে আমার মনে হয় যে বলাটা খুব প্রয়োজন এই সময়ের গানের মানে লেখার দিক থেকে। সেটা হচ্ছে যে আমাদের মানে যদি আমরা কবি সুমনের
যুগটাকে, একটা কবির সুমন উত্তর যুগ যদি ধরি, আমাদের কাজের সময়টা, তার আগে অবধিও কিন্তু গানের মধ্যে আমি রবীন্দ্রনাথকে একদমই আলাদা একটা জায়গা, তবুও তার কথাও বলছি যে সেখানে আমরা কিন্তু সাধু চলিত এবং কিছু কিছু শব্দ প্রয়োগ করা হতো সেই গানগুলোর, মানে যেইগুলো কিন্তু এখন মানে আমরা আর প্রয়োগ করতে পারি না, কারণ তাতে গানটার সেই অর্থে একটা কন্টেম্পোরারিটি বলো, একটা অ্যাপ্লিকেশন, মানুষ যে ভাষায় কথা বলেন বা পড়েন তার সাথে সেই শব্দগুলো, শব্দ চয়নের কোনো মিল নেই। আমরা সলিল চৌধুরীর অনেক গানেও কিন্তু এরম ধরনের মানে গুরুচর, মানে একটা দু ধরনের ভাষার প্রয়োগ আমরা দেখেছি, যেটা আমরা আর এই সময়টা মানে পারবো না। হয়তো সুরটা সাংঘাতিক কন্টেম্পোরারি, কিন্তু তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে একটা লিমিটেশন, যে আমরা খুব আরেকটু শক্ত হয়ে গেছে গান লেখার ব্যাপারটা। অন্যদিকে এটা আমি একদম আমার নিজের পার্সোনাল জায়গা থেকে বলছি, মানে আমি নিজে যেটা চেষ্টা করি এবং চেষ্টা করি সেটা সফল হয়েছি বলে আমি বলবো না সব সময়, কিন্তু আমার মনে হয়েছে যে এই সময়ের গান যখন অনেক ক্ষেত্রে লেখা হচ্ছে বা হয়, সেটা আবার এত বেশি কবিতার কাছাকাছি চলে গেছে, যেখানে কিছুভাবে আমি ইনুয়েন্ডোজ দিয়ে আমার নিজের চিন্তা ভাবনা, মানে কবিতা পড়া আর গান শোনা তো দুটো এক ব্যাপার না। কবিতাকে আমি বারবার ফিরে যেতে পারি, একটা লাইন দুবার তিনবার করে বলতে পারি, কিছু ক্ষেত্রে কিন্তু সেটা অলমোস্ট প্রায় অবদ্ধ, মানে আমরা কিছু বুঝতেই পারছি না, একটু ভীষণ ভেগনেস চলে আসছে বা এসেছে এখনকার অনেক ক্ষেত্রে, যেখানে খুব সুন্দর শব্দ কবিতা হিসেবেও পড়তে ভালো লাগে, হয়তো তাৎক্ষণিকভাবে শুনতে ভালো লাগে, কিন্তু আমি কি ঠিক কমিউনিকেট করলো সেটা আমি বুঝতে পারলাম না। সেই জায়গা থেকে আমার সবসময় একটা চেষ্টা থাকে যে আমি যাই আমার ভাবনা হোক, যাই বিষয় হোক, আমি যতটা সহজ করে বলতে পারি সেইটার চেষ্টাটা করব। সেটা সবসময় যে সফল হব তা নয়। তো সেই দিক থেকে আমি এই এখনকার একদম সদ্য 2015-তে এখনকার একজন একদমই খুবই গুণী একজন, মানে একটি মানে সে আমাদের থেকে অনেকটাই ছোট, গৌরব, ভীষণই ভালো গান করছে, সে নতুন বাংলা গান নিয়ে দাঁত চেপে লড়াই করে কাজও করছে, অ্যালবামও তৈরি করছে। ওর একটা গান আমরা এই গানটা একটু শুনবো, শুনতে শুনতে আমরা বিরতিতে যাব। এবং তুমি কবিতা নিয়ে যেহেতু কথা বললে খানিকটা, মানে লেখার, আমি একটু এই প্রসঙ্গও আসবো। এবং লড়াই, বাংলা গান, আজকের বাংলা গান নিয়ে কাজ করাটা সত্যি সত্যি কতটা লড়াই, সেটা তোমরা কাজ করছো, এবং তোমাদের বাড়িটা যেহেতু গানের বাড়ি, তোমরা এই লড়াইয়ের সামিল, তোমরা জানবে, তোমার থেকে একটু জানবো সেটুকু। আপাতত এই গানটা শুনে নি। তোকে ভেবেছি অনেক রাত, তোকে দেখেছি তারার মতো, তোর নাম লিখে লিখে দেয়ালের দাগে ফুল ফুটিয়েছি কত, তোকে ভেবেছি অনেক রাত, তোকে দেখেছি তারার মতো, তোর নাম লিখে লিখে দেয়ালের দাগে ফুল ফুটিয়েছি কত, তোর চলার পথের ধুলো মেঘে শরীরে ঢেলেছি আলো, তুই শুনবি না জানি কোনোদিন, তবু এ গান বেসেছে ভালো। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060।
ফিরে এলাম বিরতির পর। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। আপনাদের সঙ্গে রয়েছে সংস্কৃতি অনুষ্ঠান গান এখন নিয়ে আমি সত্যজিৎ, আর আমার সঙ্গে রয়েছে অর্ণাশীল। অর্ণাদি, আমরা বিরতিতে যেতে যেতে গান শুনছিলাম, গৌরবদার গান শুনলাম, আর তার আগে আমরা কথা তুমি বলছিলে যে গান লেখা এবং কবিতার একটা কথা বলছিলে। এক্ষেত্রে আমার খুব জানতে ইচ্ছে করে যে সব গান কি কবিতার মতো পড়া যায়, মানে কবিতা হয়ে উঠতে পারে, বা কবিতা লেখার সঙ্গে গান লেখার নিশ্চয়ই একটা টেকনিক্যালি একটা নিশ্চয়ই পার্থক্য রয়েছে, সেটা একটু যদি বলো। কি না, তার আগে একটা কথা শুধু বলে নিই, মানে ওই জায়গা থেকে এখানে আসাটাও সুবিধে হবে। সেটা হচ্ছে যে প্রসঙ্গত এই গৌরবের গানটা সুর শ্রীকান্ত করেছিলেন প্রথমে, তার উপরে আমার কথা লেখা। এবারে সেইভাবেই কিন্তু যত গান, আমি জানি না এখন কত গান আমি কোনোদিন গুনিনি, কিন্তু যত গানই আমি লিখেছি তার ধরে নেব প্রায় 80% কিন্তু সেইভাবেই লিখেছি। তো এবারে কবিতার মধ্যে লেখার মধ্যে যে স্বতঃস্ফূর্ততার যে ব্যাপারটা আছে, সেইটা তো যখন আমাকে একটা কেউ সুর দিয়ে দিচ্ছে, সেইখানে তো আমি একটা মানে বাধা পড়ে যাচ্ছি। আমি তো আর সেখানে সেইভাবে নিজের মতন করে অতটা স্বতঃস্ফূর্তভাবে লিখতে পারছি না। 2 নম্বর হচ্ছে যে সবসময় এইটা মাথায় থাকে যে যেই সময় রবীন্দ্রনাথ নিজের মনের আনন্দে গান তৈরি করেছিলেন, উনি কিন্তু সেইভাবে হয়তো ওনাকে ভাবতে হয়নি যে কে গানটা গাইবে, আমি কোথায়, মানে কার গলায় এটা ভালো। উনি হয়তো নিজের মতন করে একটা কম্পোজিশন, যেটা সিঙ্গার সংরাইটার কম্পোজার যে হলে যেই সুবিধেটা, যে আমি আমার মতন করে তৈরি করলাম। কিন্তু যেখানেই এই কাজের একটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু ওই ব্যাপারটা যেটা আমি প্রথম দিকেই বলেছি, যে সেই স্বতঃস্ফূর্ততা চলে যায়, কারণ তোমার ওই লিমিটেশনটার মধ্যে তোমাকে থাকতে হয়। এইবারের চেষ্টাটা হচ্ছে যে কতটা আমি তার মধ্যে থেকে আমার নিজের যে বিশ্বাস, যে ইমোশন, এবং সেখানে কিন্তু যে গাইবেন, যিনি গাইবেন তার গলাতে কি ধরনের ইমোশনটা হলে বেশি ভাল লাগবে, কোন ধরনের, সেটাও কিন্তু মাথায় রেখে মানে আমি চেষ্টা করি আর কি গানটা তৈরি করার। এই প্রসঙ্গে আমি একটা বিশেষ করে একটা গানের কথা একটু বলতে চাই। সেই গানটাও এই গানটা কেন বলতে চাই, কারণ এই গানটা আমি আগে লিখেছিলাম। এই সব মানে সেটা অলমোস্ট প্রায় কবিতার মতন করেই আমি লিখেছিলাম একটা 25শে বৈশাখে, যখন আমার মনে হচ্ছিল যে সত্যিকারেই আমরা আসলে রবীন্দ্রনাথের থেকে অনেক দূরে চলে গেছি। আসলে আমরা যাকে যতই এখন সেই তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি আর কি। তো সেই জায়গা থেকে লিখেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে যারা রবীন্দ্র মনস্ক, মানে তারা সত্যি তাকে ভালোবেসে যারা আছেন, তাদের এই 4-5টা আর তাদের জন্য নয়। তো আমরা যদি চলেই যেতে হয় মানে মেন্টালি এই জায়গাটা থেকে, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো, তাহলে আমাদের মনটা কেমন। তো সেই লেখাটা আমি লিখেছিলাম এমনি সেই জায়গা থেকে, এবং সেটা সুর শ্রীকান্তকেই দিয়েছিলাম সুর করার জন্য। তখন জয়তীর একটা নতুন গানের দরকারও ছিল। তো মাঝে মাঝে এরকম কবিতা গান মিলেমিশে একাকার হয়েই যায়। সেটা আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও যেমন দেখেছি, এবং আজকের দিনেও সেটা হচ্ছে। আমরা একটু শুনি তাহলে সেই গানটা। যাবে যখন ভেঙে ঘরের আগল, ফিরে দেখো না পিছু টানে ভরা থাকুক শুধু হাতে রাজল কিছু কবিতা আর ভাঙা গানে। স্বপ্ন দেশ আজ হারায় একা, একলা হাওয়ায় কান্না রাখা। স্বপ্ন দেশ আজ হারায় একা, একলা হাওয়ায় কান্না রাখা।
কি কেউ তোমার ব্যথায়, ভিজল কি কেউ তোমার ব্যথায়, এই শ্বাসে পরবাস কেউ কি জানে, স্বপ্ন দেশ আজ হারায় একা, একলা হাওয়ায় কান্না রাখা, স্বপ্ন দেশ আজ হারায় একা, একলা হাওয়ায় কান্না রাখা। আমাদের সময় প্রায় কথা বলতে বলতে গান শুনতে শুনতে আজকে প্রায় শেষের দিকে, এবং এখানে অনেক প্রশ্ন বাকি রয়ে গেল, কিন্তু যে প্রশ্নটা না করলেই নয় সেটা বলি যে আজকের গানের মধ্যে যেমন বেসিক গান এবং ফিল্মের গান দুটোই পড়ে, মানে পড়ে এসেছে এবং পড়ছে, সেখানে দাঁড়িয়ে দুটোর মধ্যে কি কখনো কোনো সংঘাত দেখা দিচ্ছে বা দেখা দেয়? তার আগে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে একটা কনটেক্সট একটু টেনে আনতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে বাংলা যে কাব্যগীতির যে ধারা, সেটা 1000 বছরের ধারা। তো আমি যদি চর্যাপদ থেকে ধরি এখন অবধি, এবং এটা এমনই একটা ইউনিক জনরা যেটা সারা পৃথিবীতে এর কোনো কম্প্যারেবল কোনো গানের জনরা কিন্তু নেই। সেইখানে মানে মানুষ মানে নিজেদের ভেতরের আবেগ, সেখানে রবীন্দ্রনাথ আছেন, ফোক আছে, আমাদের আধুনিক বাংলা গান আছে, বেসিক গান আছে ইত্যাদি। এইবারে তার মধ্যে কোনো একটা সময় ফিল্ম মেকিংয়ের ব্যাপারটা শুরু হয়, সেখানেও গান, যেহেতু আমাদের বাঙালি স্বভাবতই গান তারা ভালোবাসেন, এতদিনের একটা ট্র্যাডিশন, সেখানে গান ঢুকে যায়। এবং আমরা যখন জন্মাইনি, তারপরে আমাদের বড় হওয়া ইত্যাদির এই ধরো 50 দশক থেকে শুরু করে 70-80 দশক, কোনো দিন কিন্তু সেই সংঘাত সেইভাবে মনে হয়নি যে পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় ফিল্মের গানও করেছেন, বেসিক গানও করেছেন, তখন কেউ মনে করেনি যে এটা ফিল্মের গান, এটা বেসিক গান। তাহলে আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা কেন তুমি আমায় করছো, আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা কেন সম্মুখীন আমাদের হতে হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে আমাদের যেগুলো যার মাধ্যমে, যে মাধ্যমে আমরা আধুনিক বাংলা গান শুনতে পারি, সেই সিডির বাজার ইত্যাদি, সেগুলো তো জানাই কথা, পাইরেসি, শোনা যাচ্ছে না। এটা যেমন একটা, আমি গণমাধ্যমের কথাটা এখানে বিশেষ করে বলতে চাই, যেহেতু আমরা গণমাধ্যমে এখানে আমি রয়েছি, যে সেইখানেও একটা সাংঘাতিকভাবে একটা দুটোর মধ্যে একটা সংঘাত তৈরি করা হয়েছে। কারণ যারা মানে কোনো ফিল্মের ক্ষেত্রে এখন এফএম, যেগুলো এমনি এফএম চ্যানেল, প্রাইভেট এফএম চ্যানেল রয়েছে, সেখানে একটা অর্থকরী ব্যাপার একটা আছে, সেখানে কোনো মানে সেখানে টাকা দিলে গান বাজবে, মোদ্দা কথা হচ্ছে তাই। বেসিক বাংলা গান যখন একজন গৌরবের মতন একজন শিল্পী, আমাদের যে কোনো একজন শিল্পী, তারা যখন একটা গান করছে, তারা প্রথম কথা এই জিনিসটা হবারই কথা নয়। গান গণমাধ্যমে দেওয়া হবে, সেটা বাজবে, মানুষ শুনবে, এইভাবেই আমরা অভ্যস্ত ছিলাম। দ্বিতীয় কথা যেটা বলার, সেটা হচ্ছে যে তো সুতরাং ফিল্মের ক্ষেত্রে প্রডিউসারের যদি টাকা থাকে, সেই গান অনেকবার বাজবে। বেসিক বাংলা গানের ক্ষেত্রে টাকা নেই, সুতরাং সেই গান বাজবে না। তো সেই জায়গা থেকে একটা যেমন সংঘাত শুরু হয়েছে। দ্বিতীয় যেটা বলার, সেটা হচ্ছে যে আমাদের অন্যান্য দক্ষিণের যে রাজ্যগুলো, সেইখানে একটা নীতি আছে, সেইখানে একটা যে ওদের নিজেদের ভাষার গান সেখানে বাজাতে হবেই, সেই ব্যাপারটা একটা গভর্নমেন্ট অর্ডার দেওয়া আছে। আমাদের এখানে যে সেই ধরনের কোনো রেগুলেশন যেহেতু নেই, সুতরাং আজকে আমি এখানে বসে বাংলাতে বসে আছি না বম্বেতে বসে আছি, আমাদের রেডিও চ্যানেল শুনলে সেই রকম কিছুই বোঝা যায় না। সেই জায়গা থেকে লড়াই। আর বাংলা গানকে বাঁচানোর এই লড়াইয়ে সামিল আমরা আমাদের মতো করে লড়াইটা লড়বো, এবং তোমাদেরকে পাশে চাইছি আমাদের সঙ্গে। এবং আমাদের সময় যেহেতু শেষ, আজকে যেতে যেতে একটা গান শুনবো, বলেছিলাম মেঘমুলুকের কথা। মেঘমুলুকের বাড়ির থেকেই ভেসে আসা গান, এরকম কিছু একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নিই। ঠিক আছে, কি শুনবো বলো?
আমার মনে হয় যে আমি যে কথাগুলো বললাম তারই পরিপ্রেক্ষিতে যে গানটা আমার সব থেকে বেশি করে মনে পড়ছে সেই গানটা জয় সরকারের সুর, আমি লিখেছিলাম, গেয়েছিলেন শ্রীকান্ত, ঘুড়ি অ্যালবামে। সেই গানটার নাম পৃথিবীর চাবি। পৃথিবীর চাবি আপনারা শুনুন। শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব এবং যেতে যেতে আজকে আপনাদেরকে বলবো অনুষ্ঠান কেমন লাগলো সেটা অবশ্যই জানান, কিন্তু পাশাপাশি অবশ্যই যেটা জানাবেন, বাংলা গান, বেসিক বাংলা গান বা বাংলা গান, আজকের গান কি সত্যি হারিয়ে যাবে? আপনাদের কি মনে হয়? আপনারা জানান, আমাদেরকে জানান, ফোন করুন 24146060 এই নাম্বারে, আমাদেরকে মেল করুন radiojeu@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। আর যেতে যেতে অর্ণাদি তোমাকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আবারও তোমাকে চাইবো আমাদের এখানে, এবং পুরো মেঘ মুলুককে তো চাইবই আমাদের সঙ্গে। চলো আজকে শুনতে শুনতে শ্রীকান্ত দার গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান। তোমার জন্য রয়েছে রাখা হাজার আলো বছর মাথা পাখির পাখা, তোমার জন্য আদিম গুহায় প্রথম তুলি টানের ছবি রয়েছে আঁকা, তোমার জন্য গুটি গুটি পাথর যুগের প্রজাপতি মেলল ডানা, তোমার জন্য বরফ করে আকাশ নীলে ছড়িয়ে দিল বৃষ্টিদানা, তাই তোমার জন্য রেখে গেলাম পৃথিবীর চাবি, হাতে রেখো এটাই আমার দাবি, তাই তোমার জন্য রেখে গেলাম পৃথিবীর চাবি, হাতে রেখো এটাই আমার দাবি। এখন তোমার ঘরে একলা জীবন ঘুমরে মরে বিমন্নতায়, জানি তোমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের দৃশ্য মুখর অস্থিরতায়, তবুও যদি একটিবারও দু চোখ মেলে দেখতে পারো পাখির ডানায় আকাশ জলের ছবি, বুঝবে তোমার হাতেই আছে এই পৃথিবীর ছবি, হাতে রেখো এটাই আমার দাবি, তাই তোমার জন্য রেখে গেলাম পৃথিবীর ছবি, হাতে রেখো এটাই আমার দাবি। তুমি এ গান শুনে নেবে তোমার পাঁজর ভরে দমকা বাতাস, তখন তোমার উঠোন জুড়ে খেলবে নদী, দুলবে হাওয়ায় রক্ত পলাশ, খুঁজে পাবে তোমার ভাষা, ছবে তোমায় ভালোবাসা, বুকের পাথর ভাঙবে দেখো সবই, তখন তোমার হাতেই পাবে এই পৃথিবীর চাবি, হাতে রেখো এটাই আমার দাবি, তাই তোমার জন্য রেখে গেলাম পৃথিবীর চাবি, হাতে রেখো এটাই